দেখা করার পর এবার রাজ্যপালকে চিঠি লিখে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করেছেন হিমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গ তুলেও। পাল্টা দিলীপ ঘোষের বক্তব্য, যাদেরকে বেশি গালাগালি দিত এখন তাদের পায়ে গিয়েই পড়তে হচ্ছে। দেশের সিটিং চিফ মিনিস্টার খালি আপনার কাছে বশ্যতা স্বীকার করেনি বলে আপনি অ্যারেস্ট করেছেন। প্রত্যেক নাগরিকের উচিত দুটো হিমন্তর স্টোরি বা গল্প একবার নিজের চোখে দেখা। একটা হিমন্ত বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেছে, সারদায় নাম ছিল, ইডি সিবিআই গ্রেফতার তো দূরের কথা, একদিন ডাকে পর্যন্ত। তো হিমন্ত সরেন বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি। নির্বাচনের 2 মাস আগে ইডি সিবিআই গিয়ে ঘর থেকে তুলে এনে সিটিং চিফ মিনিস্টারকে জেলে ঢুকেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোন পক্ষে? উনি কি গ্রেপ্তার হওয়া পক্ষে নাকি গ্রেপ্তার না হয়ে বাইরে থাকা পক্ষে? যদি গ্রেপ্তার হওয়া পক্ষে না হন তাহলে উনি বিজেপির সঙ্গে বোঝাপড়া করে আছেন। সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন আর মঙ্গলবার রাজ্যপালকে চিঠি লিখে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার, বিজেপি নেতার সঙ্গে এনআইএ কর্তার সাক্ষাতের অভিযোগ, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, দিল্লি পুলিশের বিরুদ্ধে ধর্নায় বাধা দেওয়া সহ 5 দফা অভিযোগে সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই সবিস্তারে বুঝিয়ে এসেছিলেন, আজ লিখিতভাবেও দিয়ে দিয়েছেন। তাহলে রাজ্যপাল গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কথা দিয়েছিলেন সেই অনুযায়ী তিনিও নির্বাচন কমিশনের কাছে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি জানাবেন বলে আমরা আশা প্রকাশ করছি। দেখুন, যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশনে। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কাছে। কি এমন পরিস্থিতি হয়ে গেল? রাজ্যপালকে লেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে প্রথমেই যে অভিযোগ তোলা হয়েছে তা হল বিজেপি এনআইএ, ইডি, সিবিআই, আয়কর দফতরের সঙ্গে একটি অপবিত্র সম্পর্ক গড়ে তুলেছে। যে মন্ত্রক এবং দফতরগুলির অধীনে এই এজেন্সিগুলি কাজ করে, বিজেপি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সেগুলির ওপর নিয়ন্ত্রণ করছে। এটা স্পষ্ট যে ভোটের মুখে দেশ জুড়ে বিরোধী নেতাদের বিরুদ্ধে এনআইএ, ইডি, সিবিআই, আয়কর দফতরকে ব্যবহার করা হচ্ছে। তৃণমূলও এর শিকার। এর পাশাপাশি 8টি ঘটনার উল্লেখ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে চিঠিতে। গতকাল যখন এই অভিযোগগুলো করেছি বা আমাদের বক্তব্য রেখেছি, রাজ্যপালও একমত হয়েছে এবং যতদিন না এই দাবির ক্ষেত্রে ব্যবস্থা হবে আমাদের এই লড়াই চলবে। যখনই আমাদের রাজ্যপাল সময় দেবেন বা রাজভবনের তরফ থেকে আমরা সময় পাবো, তারপর আমরা দেখা করে পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব। রাজ্যপালকে রাজভবন থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল পার্টি অফিসে বেঁধে রাখে কিংবা ভবানীপুরে না বেঁধে রাখে, এসব অসার আস্ফালন। তৃণমূলের আর্জিতে এখন কি পদক্ষেপ করবেন রাজ্যপাল, সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ। আমি অভ্রর কাছে আসছি। অভ্র, একের পর এক আমরা দেখেছি সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন, কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি কিভাবে ব্যবহার করছে তা নিয়ে অভিযোগ বারবার করেছেন এবং এ রাজ্যেও তারা সেই শিকার হয়েছেন, এ কথা তারা বলছেন এবং রাজ্যপালের কাছে চিঠিও গেছে। কিন্তু এটাও আবার ঠিক যে সিপিএম কংগ্রেস তারা বারবার বিজেপি তৃণমূলের একটা সেটিংয়ের অভিযোগ, এই তত্ত্ব কিন্তু তারা খাড়া করছে। কেন? তার কারণ হচ্ছে তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালই বলুন, হেমন্ত সোরেনই বলুন, তারা কিন্তু বশ্যতা স্বীকার করেনি এবং সেই কারণেই তারা জেলের পেছনে। কিন্তু এ রাজ্যে একের পর এক যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে এখনো পর্যন্ত আমরা দেখলাম যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত তো করে যাচ্ছে কিন্তু মাথা পর্যন্ত পৌঁছতে পারছে না, যা নিয়ে সকলে প্রশ্ন করছে। তাহলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা কি হতে চলেছে? বশ্যতা স্বীকার করলেন না এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সিপিএম কংগ্রেস। প্রথমেই আমি বলি, এনআইএ, ইডি এই ধরনের তদন্তকারী সংস্থার উপর অ্যাটাক মানে ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর অ্যাটাক এবং ভারতবর্ষের কনস্টিটিউশনের উপর অ্যাটাক। আমি একদম অফিসিয়াল ডেটা সাইট করছি, এনআইএর কনভিকশন রেট হচ্ছে 94.7%। এই তদন্তকারী সংস্থা নিয়ে এভাবে প্রশ্ন তোলাটা কিন্তু ঠিক নয়। আমি ক্যারি করছি ডেটা এনআইএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমাদের রাজ্যে 2013 থেকে 2022 অবধি 28টা কেস রেজিস্টার করতে বাধ্য হয়েছে এনআইএ কোর্টের ইন্টারভেনশনে। এই পরিস্থিতি আসবে কেন? অত্যন্ত লজ্জাজনক। আরেকটা জিনিস আমি বলি যে আমাদের রাজ্যে এই যে পিসিমা চাপ চকলেট বোম তো খুব এখন ফেমাস হয়ে গেছে। আপনাকে বুঝতে হবে যখন এই ধরনের পিসিমা চাপ চকলেট বোমা বিভিন্ন জায়গায় ফাটে,
রাজ্য পুলিশ কি করে, দ্য এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস রেজিস্টার করে। এবার এক্সপ্লোসিভ অ্যাক্টের যে ধারা সেগুলো কিন্তু লঘু ধারা, কিন্তু এই ধরনের পিসিমাচাপ চকলেট বোম যখন ফাটে এবং 3 জন 4 জন 10 জন যখন মারা যাচ্ছে, তখন কোন ধারায় কোন অ্যাক্টে এদের কেস রেজিস্টার করা উচিত, সেটা হচ্ছে দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট। এবং এই ক্ষেত্রে ভূপতিনগরের ক্ষেত্রে যেটা হয়েছিল 6 মাস মানে ডিসেম্বর 2022-এ মারা গেল 3 জন তৃণমূলের লোকজন মারা গেল, 6 মাস রাজ্য পুলিশ আঙুল চুষল, ললিপপ খেলো, তারপর কোর্টে পিআইএল হলো, কোর্ট বললো কেন এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে মামলা করেনি রাজ্য সরকার, তারপরে কিন্তু এনআইএ কে কেস হস্তান্তর করেছে। কিন্তু সেখান থেকে 2023 এর 6 জুন সেটা, আর আজ হচ্ছে 2024 এর 10ই এপ্রিল। বারংবার এই তৃণমূলের দুর্বৃত্তদের কিন্তু ডেকে পাঠানো হয়েছে। কিন্তু আপনারা একটু আগে যে দেখাচ্ছিলেন কুণাল কুমার ঘোষ, উনি প্রেস কনফারেন্স করে কিছুদিন আগে বলেছেন এনআইএ ডাকলে যাবেন না। আপনি হাস্যকর একটু বলতে দিন, হাস্যকর পরিস্থিতিটা দেখুন। ভূপতিনগর থানায় এনআইএ এফআইআর করেছে, আবার এনআইএর বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, সেটা কোথায়? বালুরঘাটে দাঁড়িয়ে সিএম বলে দিচ্ছেন, তার 24 ঘন্টা বাদে গিয়ে এফআইআর হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু এফআইআর পরে কি দেখা যাচ্ছে, ভূপতিনগর থানা কি চেয়ে পাঠিয়েছে, বলছে যে গাড়িটা ভাঙা হয়েছে সেটাও তোমরা নিয়ে আসো, মানে কাজ ভাঙা গাড়ি, কিছু নেই ওই গাড়িটার, সেটাও নাকি সেই বিষয়টা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি অভ্র এটা নিয়েও প্রশ্ন উঠবে যে 2023 এর 6 জুন থেকে হঠাৎ করে লোকসভা ভোটের আগে এই তৎপরতা কেন? আপনার প্রশ্নের এবার উত্তরটা দিই, আমি তথ্যগুলো দিলাম, প্রশ্নের উত্তরটা দিই। দেখুন, ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে কালকে হাইকোর্ট কি অর্ডার দিয়েছে আমরা সবাই জানি। উনি পক্ষপাত দুষ্ট নাকি খুব গুড বয় তৃণমূলের, এটা প্রমাণিত হয়ে গেছে। ওনাকে বলা হয়েছে 21 জন বিজেপি নেতার বিরুদ্ধে উনি কোনো তদন্ত করতে পারবেন না, এত সুন্দর উনি তদন্ত করেন। কিন্তু আপনি যেটা ওই সেটিং এর কথা বলছিলেন, তিনি ভুল রিপোর্ট দিয়েছেন, সেটা কিন্তু তিনি স্বীকারও করে নিয়েছেন কোর্টে ফাইনালি। কত সুন্দর ভালো গুড বয় অফিসার। কিন্তু আপনি যে সেটিং এর কথা বলছিলেন, আপনি সিপিএম এর একটা অভিযোগের কথা বলছিলেন, আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন হচ্ছে, হ্যাঁ কেরালাতে সিপিএম সরকারে রয়েছে, পিনারাই বিজয়নের কন্যা উনি এসএফআইও এবং ইডি তদন্ত ফেস করছেন, বারংবার এসএফআইও এবং ইডি তাকে ডেকে পাঠিয়েছে, এখনো তিনি অ্যারেস্টেড নন। এবার সিপিআইএম এর ওই যুক্তিতে কি দাঁড়াচ্ছে যে সিপিআইএম এসে বিজেপির সঙ্গে সেটিং করেছে? আচ্ছা ঠিক আছে, আর এই প্রেক্ষাপটে আবার কংগ্রেসের সঙ্গে তো ওখানে মারপিট করছে সিপিআইএম, নাকি একটা ওখানে ফাইটের নাটক করছে সেই কংগ্রেস আবার বলে সিপিআইএম নাকি বিজেপির সঙ্গে সেটিং করেছে। এই সেটিং তত্ত্বটা হাস্যকর, অপ্রাসঙ্গিক দলগুলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ইন্ডিয়া জোট, তিনি নিজেই বললেন যে ওটা তো আমার তৈরি করা, সুব্রতদা আমার তৈরি করা, আমি নাম দিয়েছি, ভোটের পর দেখে নেব, কিন্তু সেই ইন্ডিয়া জোট এখানে কিন্তু হলো না। না না, আমি ওইসব কথা সেটাও আমরা দেখলাম। সুব্রতদা কথা আগে বলেনি, যে অভিযোগগুলো এসছে, প্রথম কথা হচ্ছে 2014 সালের 2রা অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণ হয়েছিল, এনআইএ হয়েছিল, রেজাল্ট কি কেউ জানে? কেউ জানে না। 2 নম্বর কথা হচ্ছে রেজাল্ট কি, 2014 সালে যে খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল, কে কে অ্যারেস্ট হয়েছে, এনআইএ কি করলো? প্রত্যেকটা অ্যারেস্ট হয়েছে, সব অ্যারেস্ট হয়েছে, ট্রায়াল চলছে দাদা, ট্রায়াল তো জুডিশিয়াল প্রসেস। মুশকিলের কথা হচ্ছে যে আমি যখন কথা বলছি, কেন কথা বলছেন ধৈর্য ধরে শুনুন না, 10 বছর হতে চললো, ট্রায়াল চলছে, কোনো কনভিকশন নেই। 2 নম্বর কথা হলো, এই যে বলা হলো না যে 2টো হেমন্তর কথা, ঠিক বলা হয়েছে। একটা হেমন্ত হচ্ছে আমাদের দেশের উচ্চ সম্প্রদায়ের লোক বিশ্ব শর্মা, আর একটা হেমন্ত হচ্ছে SC ST প্রতিনিধি হেমন্ত, সে গ্রেপ্তার হয়েছে, আর হেমন্ত বিশ্ব শর্মা গ্রেপ্তার হয়নি। বিজেপি এটাই করছে, আমাদের দেশের সমাজে বিভক্তি করছে, এবং সেই কারণেই পশ্চিমবাংলায় কয়লা ভাইপো তিনিও হচ্ছে গিয়ে সমাজের উচ্চবর্গের, সেই কারণে সেও গ্রেপ্তার হচ্ছে না। আমি এবার উত্তর দিই বিজেপির প্রশ্নের। আচ্ছা আমি বলিনি উত্তরটা দিই। না না, আমি বলছি পিনারাই বিজয়নের মেয়ে, আবার আপনি কথাটা শুনুন না, শুনবো। পিনারাই বিজয়নের মেয়ে কোন পার্টি করে, কোন রাজনৈতিক দলের নেতা? প্রশ্ন এখানে দেশের রাজনৈতিক দলের নেতাদের যেভাবে জেলে ভরা হচ্ছে এবং যেভাবে জেলে ভরা হচ্ছে না সেটিং এর জন্য, সেইটা নিয়ে উনি কোনো রাজনৈতিক দল করেন না। মানে পিনারাই বিজয়নের সঙ্গে কি বিজেপি সেটিং করে? আবার আপনি এটা কথা বলছেন, একটা পিনারাই বিজয়ন আপনাদের দলের সিএম কি না? আপনাদের ওইখানকার ক্ষমতায় রয়েছে, পলিট ব্যুরো মেম্বার আমাদের, আপনি জানেন না? আরে আপনি দেশের যে কোনো মানুষের বিরুদ্ধে, আপনি বুঝুন, একটা যখন যুক্তি আপনি দিচ্ছেন, যুক্তিটা ঠিক বা ভুল, এবার যুক্তি যদি দিয়ে থাকেন তাহলে যুক্তির প্যারামিটার সব রাজ্যে সেম হবে, কিন্তু এক রাজ্যে একরকম বলছেন আপনারা অপ্রাসঙ্গিক বলে, আরেক রাজ্যে আপনারা ক্ষমতায় সেখানে সেম যুক্তি খাচ্ছেন আপনার কথায়। এবার উত্তরটা আমি দিই। এই কথাটা হলো রবীন্দ্রনাথের দাঁড়িয়ে রামছাগলের দাঁড়ির মতো, কারণ তার কারণ যাদের নিয়ে আমরা কথা বলছিলাম এতক্ষণ ধরে, তারা সবাই রাজনৈতিক দলের নেতা,
আর এইমাত্র যে কথাটা আসলো, সে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী না, এনআইএ বিজেপি আঁতাতের অভিযোগ ঘিরে সরগরম বাংলা, আর সেই আবহেই আজ রাজ্যে ভোট প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 24 লোকসভা ভোটের জন্য তার প্রথম প্রচার শুরু হচ্ছে বিজেপির রাজ্য সভাপতির গড় থেকে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে আজ বুনিয়াদপুরে সভা করবেন অমিত শাহ। অমিত শাহ আজকে এসে ঠিক কি বার্তা দেন সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আর অন্যদিকে যে খবরে আমরা এবার নজর রাখবো তা হচ্ছে ভাতা। এই ভাতার রাজনীতি যেটা দেখা যাচ্ছে যে সব দলই করছে। শুভেন্দু অধিকারী তিনি আবার একটা নতুন ভাতার কথা ঘোষণা করলেন। মিথ্যে মামলায় জেল খাটা বিজেপি নেতা কর্মীদের জন্য সংগ্রামী ভাতার ঘোষণা শুভেন্দু অধিকারী। যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকারে এলে দেওয়া হবে সংগ্রামী ভাতা। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে, এমনটাই বললেন তিনি। নন্দীগ্রামে বিজেপির প্রচার সভা থেকে শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন, যে তদন্তকারী অফিসাররা রিপোর্ট দিয়ে জেল খাটিয়েছেন তাদের নাম লেখা থাকলো হুঁশিয়ারি নয়, সতর্ক করে রাখলাম, হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আদর্শ আচরণ বিধির মধ্যে কিভাবে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে, জানি জীবনেও ক্ষমতায় আসবে না, তাই এই ঘোষণা করছেন, এমন কুণাল ঘোষের বক্তব্য। ভাই শক্ত আছো তো? একদম। স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করব না, তোমাকে পেনশন দেব। যত জনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে, সবকে সংগ্রামী ভাতা দেব। আমরা সংগ্রামী ভাতা দেব, 5,000 টাকা করে ভাতা দেব যতজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো, এটা হুঁশিয়ারি নয়, এটা সতর্ক বার্তা কসান। ভোটের আদর্শ আচরণবিধি চলছে, এখন এই টাকা দেব ভাতা দেব এগুলো ঘোষণা করা যায় না। দুই হচ্ছে এটা একটা মজাদার ব্যাপার, দায়িত্ব জ্ঞানহীন হাসির ব্যাপার। মাসির গোঁফ থাকলে মেসো বলে ডাকতেন। বিজেপি জানে জীবনে ক্ষমতায় আসবে না, অর্থাৎ এই ভাতা দিতেই হবে না, তো সেই কারণে একটা হাস্যকরভাবে একটা সংগ্রামী ভাতা ঘোষণা করে। তো বিজেপির লোকেরাই হাসছে যে জীবনে যেটা হবে না, তা যদি তাই হয় তা 5 লাখ বলতেই বা ক্ষতি কি? আরে মোদি যেমন 14 সালে বলেছিল 15 লাখ পার অ্যাকাউন্ট, আজ অব্দি হয়নি, তো এদেরও তাই, এরা তো দেবো বলে দেয় না। তো যেটা দিতে হবে না, জীবনে ক্ষমতায় আসবে না, ওদের মুখে তো আর লাগাম থাকে না। কুণাল ঘোষের বক্তব্য কি বলছেন তিনি সেটা তো পরে আসে, কিন্তু অভ্রর কাছে যাবো। অভ্র, সেই ভাতার রাজনীতি যেখানে বিজেপি পরিষ্কার বারবার যে কথা বলেছে, নরেন্দ্র মোদীর যে কথা, সেটা হচ্ছে শুধু ভাতা নয়, হ্যাঁ নিশ্চিত প্রকল্প থাকবে, কিন্তু সার্বিক উন্নয়ন প্রয়োজন। তার মানে কি চাকরি দেওয়া, সেইভাবে পার্মানেন্ট একটা সলিউশন, কিন্তু আবার সেই ভাতা। প্রথমেই আমি একটা কথা ধরিয়ে দিই, আমি একদম তথ্য বের করলাম। খাগড়াগড় কাণ্ড নিয়ে একটা প্রশ্ন এলো। খাগড়াগড় কাণ্ডে কিন্তু 19 জন কনভিক্টেড হয়েছেন এবং এনআইএ কোর্টে কনভিক্টেড হয়েছেন, ইনক্লুডিং 4 জন বাংলাদেশি। এই তৃণমূলের মাস্ততো ভাই সিপিএম এর এই মিথ্যাচার যেন বন্ধ হয়। আরেকটা জিনিস আমি বলি, আবার আপনার প্রশ্ন, হ্যাঁ যেটা ফিরছি, দেখুন আমাদের এনআইএ এর কনভিকশন রেট আমি একটু আগে বললাম 94.7%, আপনি আমাদের রাজ্য পুলিশের কনভিকশন রেট দেখুন 24%। এবং এই রাজ্যে গাঁজা কেস থেকে শুরু করে ফলস কেস দেওয়াতে তো বিখ্যাত হয়ে গেছে এই রাজ্যের পুলিশ। সেখানে দাঁড়ান, আমাদের রাজ্যে আজকে যে অবস্থা, একটা দেশ বিরোধী শক্তি এখানে ক্ষমতায় রয়েছে। তৃণমূল কংগ্রেস বিচ্ছিন্নতাবাদী শক্তি হিসাবে নিজেকে প্রতিপন্ন করছে, বারংবার রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাকে মারধর করা হচ্ছে, পুলিশকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে, পুলিশের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে? তারা কি ভাতা চান? তারা চান একটা পার্মানেন্ট সলিউশন। আলোচনার সময়সীমা এখনকার মতো এই পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ জানাই আলোচনায় আসার জন্য।